ভুতুড়ে গল্প। আধার যখন ডাকে, কেউ জানে না কাকে। ওয়েলকাম ব্যাক সবাইকে। চলে আসলাম নতুন একটা এপিসোড নিয়ে। খুব ভয়ঙ্কর একটা এপিসোড হতে চলেছে আজ। আর আমি কুশাল, আর আপনারা শুনছেন ভুতুড়ে গল্প এপিসোড নম্বর 28। ঘটনাগুলো কেমন লাগছে শুনতে অবশ্যই সবাই কমেন্ট করে জানিয়ে দেবেন, আর ঘটনাগুলো বেশি বেশি করে শেয়ার করে দিন। আর যারা নতুন হলে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, তাহলে সবার আগে ঘটনাটি আপনার কাছে পৌঁছে যাবে। আর বেশি কথা বলবো না, চলুন এবার ঘটনায় ফেরা যাক। আজ ঘটনা পাঠিয়েছেন পূজা কাটোয়া থেকে। এই ঘটনাটি আমি আমার বাবার কাছ থেকে শুনেছি, তো যেভাবে শুনেছি আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। এই ঘটনাটা যে সত্যি তা আজও আমার বিশ্বাস করতে কষ্ট হয়, কিন্তু যার সঙ্গে ঘটেছিল তিনি আজ বেঁচে নেই আমাদের মধ্যে। এই ঘটনাটা কলকাতার কোনো এক জায়গায় 2016 সালের শীতের শেষের দিকে। তার নাম অরূপ মণ্ডল, বয়স 32, পেশায় একটি বেসরকারি কোম্পানির নাইট গার্ড। কাজের সূত্রে প্রায়ই তাকে একা একা রাত কাটাতে হতো। ভয়ের মানুষ তিনি নন, বরং ভূত টুটের গল্প শুনলে হাসতেন। যে জায়গাটা এই ঘটনাটা ঘটে সেটি ছিল এক পুরনো জমিদারের বাড়ি। গ্রামের লোকেরা বলে একে দত্ত বাড়ি। প্রায় 40 বছর ধরে বাড়িটা পরিত্যক্ত। কারণ হিসাবে কেউ বলে খুন, আবার কেউ বলে আত্মহত্যা, কেউ আবার বলে কালো জাদু। অরূপের কোম্পানি ওই জমিতে একটি গুদাম বানানোর কাজ শুরু করেছিলেন। যতদিন কাজ চলবে ততদিন একজন গার্ডকে সেখানে রাত কাটাতে হবে। এই দায়িত্ব পড়ে অরূপের ওপর। প্রথম 2 দিন 3 দিন কিছুই হয়নি, শুধু অদ্ভুত নীরবতা, আর মাঝে মধ্যে বাতাসে কাঠের দরজা নড়ার শব্দ। চতুর্থ রাত থেকেই সব বদলে যায়। রাত তখন 1টা। অরূপ তার চেয়ারে বসে চা খাচ্ছিলেন। হঠাৎ শুনলেন একদম স্পষ্ট করে নাম ধরে ডাকা। অরূপ উঠে দাঁড়ালেন, ভাবলেন হয়তো কেউ মজা করছে। বাইরে টর্চ জ্বালিয়ে দেখলেন কেউ নেই। আবার বসে পড়লেন। 5 মিনিট পর আবার, অরূপ এইদিকে এসো। এই গলাটা যেন পুরনো বাড়ির ভেতর থেকে আসছে। ভয়ের বদলে কৌতূহলী ছিল বেশি অরূপের। হাতে টর্চ নিয়েও দত্তবাড়ির ভেতরে ঢুকলেন। বাড়িটার ভেতরে ঢুকতেই গা ছমছম করে। মোটা ধুলো, ভাঙা সিঁড়ি, আর দেওয়ালে অদ্ভুত দাগ। হঠাৎ দেখলেন একটা ঘরের দরজা আধ খোলা, ভেতর থেকে ফিসফিস শব্দ। অরূপ দরজাটা খুললেন। ঘরের মাঝখানে দাঁড়িয়ে ছিল একটি মেয়ে। মেয়েটার পরনে ছিল সাদা শাড়ি, ভেজা চুল, মুখটা অদ্ভুতভাবে ফ্যাকাশে। মেয়েটা বলল, তুমি অনেক দেরি করে এলে কেন? অরূপ জিজ্ঞাসা করলেন, আপনি কে? এখানে কি করছেন? মেয়েটা ধীরে ধীরে বলল, আমি এখানেই থাকি অনেক বছর ধরে। হঠাৎ অরূপ লক্ষ্য করলেন মেয়েটার পা মাটিতে ছুঁয়ে নেই। এই প্রথম অরূপের গলা শুকিয়ে গেল। তিনি পিছিয়ে আসতে চাইলেও মেয়েটার গলা বদলে গেল। গম্ভীর ফাঁপা এক আওয়াজে বলল, যেও না, তুমি গেলে আমি আবার একা হয়ে যাব। হঠাৎ ঘরের দরজা আপনা আপনি বন্ধ হয়ে গেল। টর্চের আলো ঝাপসা হয়ে এলো। মেয়েটা এবার হাসল। সেই হাসি আজও অরূপ ভুলতে পারে না। সে বলল, আমাকে এখানে পুড়িয়ে মারা হয়েছিল এই ঘরেই। হঠাৎ চারপাশে যেন পোড়া গন্ধ। দেওয়ালে দেখা যেতে লাগলো আগুনের ছাপ। অরূপ চিৎকার করতে চাইলেন, কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। এরপর
অরূপ আর কিছু মনে করতে পারেন না। পরদিন সকালে গ্রামের লোকেরা অরূপকে খুঁজে পায় দত্তবাড়ির ভেতরেই, সেই ঘরেই, অচেতন অবস্থায়, সারা শরীরে নখের আঁচড়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, তার হাতে পোড়া দাগ। গ্রামের বৃদ্ধরা জানালেন ৪৫ বছর আগে ওই বাড়িতে এক তরুণীকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল পারিবারিক বিবাদের কারণে। সেই ঘরটাই ছিল ঘটনাস্থল। অরূপের জ্ঞান ফেরে হাসপাতালের সাদা আলোয়। প্রথমে সে বুঝতেই পারেনি কোথায় আছে। বুকের ভেতরটা অদ্ভুত ভারী লাগছিল, যেন কেউ শ্বাস চিপে ধরে আছে। চোখ খুলতেই দেখে মাথার পাশে তার মা, চোখে জল, পাশে গ্রামের দুজন লোক। ডাক্তার বলেছিল ভাগ্য ভালো, আর একটু দেরি হলে বাঁচানো যেত না। কিন্তু কিসের থেকে বাঁচানো যেত না, এই প্রশ্নটার উত্তর কেউ দিতে পারেনি। অরূপ যখন নিজের হাতের দিকে তাকালো, সে চমকে উঠল। ডান হাতে ৩টে স্পষ্ট পোড়া দাগ, যেন কেউ জ্বলন্ত কিছু ধরে রেখেছিল। আর পিঠে, কাঁধে, ঘাড়ে নখের আঁচড়। একেবারে মানুষের নখের মতো নয়, লম্বা, গভীর। ডাক্তার শুধু বলেছিল এই দাগগুলো স্বাভাবিক নয়। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর অরূপকে গ্রামের বাড়িতে আনা হয়। সবাই ভেবেছিল বাড়িতে এলে সে সুস্থ হয়ে যাবে, কিন্তু সেদিন রাত থেকেই আবার শুরু হয়। রাত প্রায় 2টো। অরূপ হঠাৎ ঘুম ভেঙে বসে পড়ে। ঘরের কোণে কেউ দাঁড়িয়ে আছে, এমন একটা অনুভূতি। তারপর সেই পরিচিত কণ্ঠস্বর, তুমি আমাকে ছেড়ে পালালে কেন? অরূপ ঘামতে থাকে, চোখ বন্ধ। চোখ বন্ধ করেও কণ্ঠটা শুনতে পাচ্ছে। ধীরে ধীরে সে চোখ খুলে দেখে ঘরের দরজার সামনে সাদা শাড়ির ছায়া। এইবার সে স্পষ্ট দেখতে পায় মেয়েটার মুখ আগের মতো নেই, চামড়া ঝলসে যাওয়া, চোখ দুটো গর্তের মতো, তবু তাকিয়ে আছে তার দিকে। পরদিন অরূপের মা আর গ্রামের লোকজন ডেকে আনে এক ওঝাকে, নাম হরিশ চক্রবর্তী। লোকটা বুড়ো, চোখ দুটো অদ্ভুতভাবে স্থির। অরূপকে দেখেই হরিশ বলে ওঠে, ওকে ছেড়ে আসুনি তুমি, ও তোমার সঙ্গে লেগে আছে। এই কথাটা শুনে অরূপের শরীর ঠান্ডা হয়ে যায়। এই কথাটা শুনে অরূপের শরীর ঠান্ডা হয়ে যায়। ওঝা জানাই, দত্তবাড়ির সেই আত্মা একাকী নয়, সে কাউকে খোঁজে যে তার কথা শুনবে, আর অরূপ সেই মানুষ। হরিশ আরও জানায় যে মেয়েটাকে পুড়িয়ে মারা হয়েছিল তার নাম ছিল কমলা দত্ত। মৃত্যুর সময় সে কাউকে ডেকেছিল, কিন্তু কেউ আসেনি। তার আত্মা এখনো বিশ্বাস করে যে মানুষ তার ডাকে সাড়া দেবে সেই তাকে মুক্তি দেবে। সেই রাতেই অরূপ আবার শুনল ডাক, এবার কানে নয়, মনের ভেতর। আজ এসো শেষবার। অরূপ জানত না গেলে হয়তো সে কখনো শান্তি পাবে না। রাত 3টের সময় কাউকে না জানিয়ে সে আবার দত্তবাড়ির দিকে রওনা দিল। দত্তবাড়িতে ফিরে বাড়িটা আগের চেয়েও আরো বেশি অন্ধকার। সেই ঘরের দরজা খোলা। ভেতরে ঢুকতেই চারদিক থেকে ফিসফিস শব্দ, কান্না, চিৎকার, আগুনের শব্দ। মেয়েটা আবার সামনে এলো। এইবার সে বলল, আমাকে সত্যিটা বলতে হবে সবাইকে, তবেই আমি যাব। হঠাৎ অরূপের চোখের সামনে ভেসে উঠল দৃশ্য, আগুন, একজন মেয়ের আর্তনাদ, আর আশেপাশে দাঁড়িয়ে থাকা নিজের লোকদের নিষ্ঠুর মুখ।
অরূপ চিৎকার করে উঠল। ভোরবেলা গ্রামের লোকজন আবার দত্ত বাড়ির সামনে ভিড় জমায়। ঘরের ভেতরে অরূপ পড়ে আছে, কিন্তু এইবার তার শরীরে কোনো দাগ নেই। আর সেই ঘরের দেওয়ালে পোড়া দাগের মাঝে ভোরের আলো ফুটতেই অরূপের জ্ঞান ফেরে। কিন্তু সে আর আগের অরূপ নেই। চোখ খুললে সে জানালার বাইরে তাকিয়ে থাকে, একদম নিস্তব্ধ, নিষ্পান্ত। মুখে কোনো ভাব নেই, যেন কারোর জন্য অপেক্ষা করছে। তার মা ডাকলেও সে সাড়া দেয় না, শুধু একবার ধীরে ধীরে বলে, ও চলে যায়নি, ও আমার ভেতরে। এই কথাটা শোনার পর ঘরের সবাই শিউরে ওঠে। এর পরের দিনগুলো অরূপের আচরণ অস্বাভাবিক হয়ে ওঠে। সে আর আয়নায় নিজের মুখের দিকে তাকায় না। আগুন দেখলেই অদ্ভুতভাবে হাসে। মাঝে মধ্যে গভীর রাতে নিজেই নিজের সঙ্গে কথা বলে। একদিন তার মা দেখে অরূপ উঠোনে দাঁড়িয়ে মাটিতে কিছু আঁকছে। কাছে গিয়ে দেখে সেটা একটা পোড়া ঘরের নকশা, আর নকশার মাঝখানে লেখা কমলা। হরিশ চক্রবর্তী আবার আসে। অরূপকে দেখেই তিনি ভয়ে পিছিয়ে যান। ও একা নেই, কাঁপা গলায় বললেন হরিশ। ওকে সম্পূর্ণ দখল করে নেওয়া হয়নি, কিন্তু দরজাটা খোলা হয়ে গেছে। হরিশ জানান, একমাত্র উপায় হলো সেই ঘরের শেষ আচার, যেখানে কমলার মৃত্যু হয়েছিল। গ্রামের কেউ যেতে রাজি নয়, তবু অরূপ নিজেই হাঁটতে শুরু করে দত্তবাড়ির দিকে। তাকে থামানোর চেষ্টা করেও কেউ পারেনি। দত্তবাড়িতে ঢুকতেই বাতাস ভারী হয়ে ওঠে। চারিদিকে আগুনের মতো লাল আলো। হরিশ মন্ত্র পড়তে শুরু করেন। হঠাৎ অরূপের গলা বদলে যায়। দুটো কণ্ঠ একসঙ্গে বেড়াতে থাকে। একটা কণ্ঠ পুরুষের আর একটা কণ্ঠ নারীর। এখন অনেক দেরি হয়ে গেছে। হঠাৎ অরূপ নিজের মুখে বলে ওঠে এমন কথা। সে জানায় কথাই নয়, কমলার প্রেমিক, তার নাম অরূপ দত্ত। এই কথাটা শুনে হরিশ বুঝে যান পুনর্জন্মের বন্ধন। হরিশ শেষ মন্ত্র পড়েন। আগুনের ছায়া ঘরের দেওয়ালে নাচতে থাকে। কমলার কণ্ঠ শোনা যায়, এবার তুমি আমার সঙ্গে থাকবে। অরূপ চিৎকার করে ওঠে। হঠাৎ সব নিস্তব্ধ। দত্তবাড়ি পুড়ে ছাই। ঘরের ভেতর থেকে পাওয়া যায় দুটো দেহ, একটা পোড়া কঙ্কাল আর একটা অরূপের। কিন্তু গ্রামে কেউ শপথ করে বলে গ্রামটা আর আগের মতো থাকেনি। পরদিন পুলিশ এসেছিল। রিপোর্টে লেখা হয়েছিল অজ্ঞাত কারণে আগুন, একটি অজ্ঞাত কঙ্কাল উদ্ধার, অরূপের দেহ পাওয়া যায়নি। এই কথাটা কেউ রিপোর্টে লেখেনি, কারণ কেউ প্রশ্ন করলেও গ্রামের লোকজন শুধু বলতো ও চলে গেছে। কোথায় গেছে এই প্রশ্ন কেউ করেনি। দত্তবাড়ির জায়গাটা পরিষ্কার করে সরকারিভাবে বন্ধ করে দেওয়া হয়। কয়েক মাস পর এক প্রমোটার সেখানে ফ্ল্যাট বানাতে চেয়েছিল, কিন্তু প্রথম রাতেই সিকিউরিটি গার্ড পালিয়ে যায়। সে শপথ করে বলেছিল রাত 3:17 একটা পোড়া ঘরের ছায়া দেখা যায়, আর দুজন মানুষ হাত ধরে দাঁড়িয়ে আছে। অরূপের মায়ের শেষ কথা। অরূপের মা শান্তি দেবী ঘটনার 6 মাস পর মারা যান। মরার আগে তিনি প্রতিবেশীকে বলেছিলেন, আজ অরূপ এসেছে। বলল, মা ভয় পেও না, আমি একা নই। পরদিন ভোরে তাকে বিছানায় মৃত পাওয়া যায়, মুখে অদ্ভুত এক শান্তি হাসি। হরিশ চক্রবর্তী এই ঘটনার পর আর কাউকে
ওঝালি করতে যাননি। মরার আগে তার নাতিকে তিনি একটা কথা বলেছিলেন, আমি ভুল করেছিলাম, ওদের মুক্তি দেওয়া হয়নি, আমি শুধু দরজাটা পুরোপুরি খুলে দিয়েছিলাম। তারপর তিনি বলেছিলেন, ওরা এখন দুজনে নয়, যারা ওখানে যাবে তারা ধীরে ধীরে ওদের সঙ্গে যুক্ত হবে। 2019 সালে এক ইউটিউবের দল সেখানে রাতের বেলায় ভিডিও করতে গিয়েছিল। ভিডিওতে দেখা যায় পরিত্যক্ত জমির মাঝখানে হঠাৎ লালচে আলো, তারপর দুটো ছায়া। ভিডিওর শেষে এক সদস্য হঠাৎ চিৎকার করে ওঠে, ও আমার নাম জানে। ভিডিও আর আপলোড হয়নি, চ্যানেলটা কয়েক সপ্তাহ পর ডিলিট হয়ে যায়। আজও গ্রামের লোকেরা বলে এই জায়গায় কেউ রাতে যায় না, কেউ গেলে নাম ধরে তার ডাক শোনা যায়, আগুনের গন্ধ পায়। আর সবচেয়ে ভয়ঙ্কর কথা, যে একবার ডাক শুনে ফেলে সে আর একা থাকে না। একটা স্বপ্নটা যদি আপনি রাতে শোনেন আর হঠাৎ কেউ আপনার নাম ধরে ডাকে, পিছনে তাকাবেন না, কারণ কিছু ডাক শুধু শোনার জন্য নয়, নেওয়ার জন্য। ভুতুরে গল্প। আধার যখন ডাকে কেউ জানে না কাকে। ঘটনা শুনলাম, আর আপনারা চাইলেও আমাকে ঘটনা পাঠাতে পারেন। তার জন্য মেল করতে হবে ভুতুরে গল্প 123@gmail.com, অথবা ফেসবুকে গিয়ে ইনবক্সে ঘটনা পাঠিয়ে দিন। যদি ঘটনাগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।